যেদিন অবধি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন সেই টাইমটা শেষ হয়ে যাবে, তো ঘড়ির কাঁটা টাক 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 করে অটোমেটিক্যালি প্রেসিডেন্ট রুল শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপরে 6 মাস লাগুক আরো। তাতে কার লাভ হবে? সবথেকে ক্ষতিটা কার হবে? সবাই জানে যে ভারত সরকার, ভারতের সেনাবাহিনী, ভারতের যে পুলিশ ফোর্স আছে তারা এই মেইল দেখে ভয় এসআইআর ক্যান্সেল করে দেবে। এটা এটা মূর্খের স্বর্গ। এটা দরকার হলে মিলিটারি ক্যান্টনমেন্টের মধ্যে বসিয়ে এসআইআর করানো হবে। কম ক্যান্টনমেন্ট আছে নাকি পশ্চিমবঙ্গ জুড়ে? জামাতের লোকেরা আমার কাছে যা খবর আছে রেগুলার এদিকে আসে, ক্লাস নেয়, চলে যায়। তাদের কাছে কোনো অস্ত্র নেই। তারা মগজটা ধুলাই করে। তারপরে অল্প টাকা দেয়। খুব বেশি টাকাও দিতে হয় না। হবে। কিন্তু জামাতের একটাই স্বার্থ। তাদের এজেন্ডা ক্লিয়ার প্রথম দিন থেকে। তাদের কোনো স্বার্থের সংঘাত নেই। কোনো রকম ভাবে সারা পৃথিবীতে শরিয়া শাসন আনতে হবে এবং উগ্র ইসলামিক শাসন ব্যবস্থা জারি করতে হবে। তার জন্য 100 বছর লাগলে 100 বছর লাগবে। পাওয়ারে এসে গেছে বাংলাদেশে। পাওয়ারে আসেনি মানে 70টাতে ওরা এসে গেছে। হ্যাঁ, তো এরকম ভাবেই ওরা গ্রো করছে। ওদের কোনো তাড়াহুড়ো নেই। বাট একটাই লক্ষ্য। সে বাড়িতে কেউ জানে না। যেমন এর মা দেখছিলাম বলছে আমরা জানিই না। বাড়িতে কেউ জানবে না। বাট সে একটা দায়িত্ব নিয়ে ফেলেছে, আমি এতগুলো লোককে ধ্বংস করব। এখন পাকিস্তান যেটা করছে সেটা হচ্ছে বাংলাদেশের থ্রু ভারতবর্ষকে নাস্তানাবুদ করবার চেষ্টা করছে। এই পুরো দিল্লির কোনো বড় মন্দির, তারপরে স্কুল, নানা দেশের নানা জায়গায় শপিং মল, এইগুলোকে টার্গেট করবেছিলাম। যে একজন আমি জানলাম, ধরো এই টেরিস্টটা বলল যে অমুক কাউন্সিলর বা অমুক বিডিও আমাকে আধার কার্ডটা বানিয়ে দিচ্ছে। আমাদের চায়নাতে আছে, তখন থেকে ফাঁসি দেওয়া যাবে। নর্থ কোরিয়াতে আছে, আমাদের নেই সেই সুযোগটা। মোট এখন অবধি ধরা পড়েছে 8 জন। তাদের মধ্যে একজন বাঙালি এবং কলকাতার মানুষ, বাকি 7 জন বাংলাদেশি। কিন্তু তাদের কাছে আধার কার্ড ভারতবর্ষের। 9 নম্বর ব্যক্তি যিনি, তিনি ধরা পড়েননি। তিনি বাংলাদেশে আছেন। তিনি আইএসআই অপারেটিভ এবং তিনি নিজে একজন কাশ্মীরি এবং আগে নাকি একবার দিল্লি পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল অনেক অস্ত্র শস্ত্র নিয়ে। আপনারা সকাল থেকেই দেখছিলেন এশায়ার ঘোষণার পরেই, কার্যত এশায়ারের সুপ্রিম কোর্টের রায়ের পরেই কোটে কোটে বোমাতঙ্ক আর লস্করে তৈবা আমরা দেখছিলাম কাল থেকেই ধরা পড়েছে আমাদের এখানে মালদার যুবক। লস্করে তৈবা যোগ। আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস, কথা বলবো স্যারের সাথে। কলকাতায় বিশেষ করে টার্গেট হয়ে যাচ্ছে কেন? একদম হাতিয়ারা স্যার, এই কলকাতার মধ্যেই এই ক্রমশ এই লস্করে তৈবা যোগ পাওয়া যাচ্ছে। লস্করে তৈবা একদম সরাসরি পাকিস্তানের কানেক্ট। দেখুন, প্রথম কথা যেটা হয়েছে, আমরা অপারেশন সিঁদুরে লস্করে তৈবা আর জৈশে মোহাম্মদ এদের ঘাঁটিগুলোকে আমরা ধ্বংস করি এবং তারপর থেকে তারা বসে আছে একটা প্রতিশোধের অপেক্ষায় এবং তারা ঘোষণাও করেছে, আমরা দেখেছি। বিশেষ করে জৈশে মোহাম্মদের যিনি সর্বোচ্চ নেতা, যে আমরা এর বদলা নিয়ে ছাড়বো এবং আমরা ভারতকে ছাড়খাড় করব। এটা আজকের থেকে চলছে না, বহুদিন থেকে চলছে। এবার এই ঘটনাটা কি হয়েছিল, মোট এখন অবধি ধরা পড়েছে 8 জন। তাদের মধ্যে একজন বাঙালি এবং কলকাতার মানুষ, বাকি 7 জন বাংলাদেশি। কিন্তু তাদের কাছে আধার কার্ড ভারতবর্ষের ছিল। এবার এই 8 জনের মধ্যে ধরা পড়েছে পশ্চিমবঙ্গ থেকে, নিউ টাউনের কাছে, কলকাতা থেকে হাতিয়ারা। এবং 6 জন ধরা পড়েছে তিরুপুর। তিরুপুর হচ্ছে তামিলনাড়ুতে। এবং সেখানে একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে ভারতবর্ষের, বিশাল আমরা গেছি আমি ওখানে। এবং বাংলাদেশেও খুব বড় গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে। তার মানে এরা এখানে আগে এসছিল, তারপরে এখন তারা কোনো প্ল্যান নিয়ে এসছিল। এবং এরা এই 2 জন যারা কলকাতা থেকে গিয়েছে, তারা একটা বাড়ি ভাড়া করে 6-7 জানুয়ারি এরকম সময়, এবং 1 মাসের মধ্যে তারা দিল্লি গিয়ে পোস্টার লাগিয়ে আসে কিছু মেট্রো ট্রেনের মধ্যে। এবং তখন ভারতবর্ষের এই কৃত্রিম বুদ্ধিমত্তার যে একটা ইন্টারন্যাশনাল এআই সামিট চলছিল, প্রাইম মিনিস্টার লঞ্চ করছিলেন, সেটা চলছিল। এবং বেশ বিশেষ কিছু মেট্রো স্টেশনে বড় বড় করে পাকিস্তান সাপোর্ট করে, কাশ্মীর সাপোর্ট করে, যে আজাদি এই সমস্ত লিখে তারা পোস্টার মারে। এবং সেটা সিআইএসএ মেট্রো প্রোটেকশন দেয়, আমাদের এখানেও দেয়। তারা দেখে এফআইআর করে এবং দিল্লি মেট্রো, দিল্লি পুলিশ, সিআইএসএফ সবাই মিলে এই 2 জনকে আইডেন্টিফাই করে যারা পোস্টার দিয়েছে। এদেরকে অ্যারেস্ট করে তার 7 দিন পরে। এদের থেকে তারপরে ইন্টারোগেট করে কলকাতায় পাওয়া যায় এদেরকে। তারপরে ইন্টারোগেট করে দেখা যায় ওই 6 জনকে ধরা হয়, বাংলাদেশি। এবং ওই 6 জনকে ধরা হয় তিরুপুরে গিয়ে। এবং তাদের ইন্টারোগেট করে এখন জানা যাচ্ছে যে এরা নাকি দিল্লির কোনো বড় মন্দির, তারপরে স্কুল, নানা দেশের নানা জায়গায় শপিং মল, এইগুলোকে টার্গেট করবে। কলকাতাতেও টার্গেট করছে। এবং কলকাতায় এরা পোস্টার লাগিয়েছে, সেটা এখন জানা যাচ্ছে নাকি যে এরা খালি দিল্লিতে লাগায়নি, ফেরত আসার পরে নাকি কলকাতাতেও পোস্টার লাগিয়েছে, যেটা আমি কোনো মিডিয়াতে দেখিনি।
হয়তো অতটা প্রমিনেন্টলি দেখায়নি এবং পোস্টার লাগিয়ে এদের ৯ নম্বর ব্যক্তি যিনি তিনি ধরা পড়েননি। তিনি বাংলাদেশে আছেন। তিনি আইএসআই অপারেটিভ এবং তিনি নিজে একজন কাশ্মীরি এবং আগে নাকি একবার দিল্লি পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল অনেক অস্ত্র-শস্ত্র নিয়ে। এবার সে কি করে ছাড়া পেল সেটা আমার এখন অব্দি জানা নেই। এই পুরো ব্যাপারটাতে একটা চক্রান্ত দেখা যাচ্ছে এবং তাতে অনেকগুলো পয়েন্ট আছে। ১ম কথা হচ্ছে যারা বাড়ি ভাড়া দিচ্ছে, তাদের আরেকটু সতর্ক হতে হবে। জাস্ট একটা আধার কার্ড দিলে হবে না। ২য় কথা আমার মনে হয় দেশে এমন আইন আনা উচিত যে আইনে কেউ যদি কোনো এরকম বিদেশি নাগরিককে আধার কার্ড বানাতে সাহায্য করে, সেটা সে একজন টেররিস্টকে সাহায্য করেছে। মানে তার ওই যেটা সবথেকে শক্ত আইন ইউএপিএ বলে যে আগে পোটা ছিল, সেইখানে তার আন্ডারে চলে আসা উচিত সেটা। কারণ সে তো একটা ছোট কাজ করছে না, সে তো একদম দেশকে ধ্বংস করবার জন্য হেল্প করছে। হ্যাঁ, এবার অনেক সময় আমরা এখানেও দেখেছি, অন্যান্য জায়গায়ও দেখেছি যে আধার কার্ডে পাওয়া যায়। পয়সা খরচা করলে পাওয়া যায়। পাসপোর্টে একটু বেশি হ্যাঁ, এবং সেটা আমরা টিভিতে দেখেছি অ্যানাউন্স করছে লোকেরা, "আমরা কাগজ বানিয়ে দেব। চলে এসো।" এবার এরা এখন অব্দি সেইরকম ভাবে দেশে কোনো নিয়ম নেই যাতে এদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যায় বা ফাঁসি দেওয়া যায়। এরকম নিয়ম একটা আনতে হবে। তাহলে এরা সতর্ক হয়ে যাবে যে ধরা পড়লে এরকম হবে। বলছি এই এই মুহূর্তে এই লস্করে তাইবা যোগ কলকাতায় যেভাবে দেখা যাচ্ছে, তো সেখানে বিভিন্ন মহলের প্রশ্ন উঠেছে যে কেন্দ্রীয় সংস্থা কি করছে, তাদের কাছে কেন খবর থাকছে না, কেন এই রাজ্যে রাজ্যে এই লস্করে তৈবা যোগ পাওয়া যাচ্ছে, তাদের ইন্টেলিজেন্স কি ফেলিওর? না ঠিক দেখো ইন্টেলিজেন্স ফেলিওর তো না। বাট আমাদের দেশটা এত বড়, কোটি, কোটি মানুষ। এবার যদি তার মধ্যে ১০ লক্ষ লোক ফলস আধার কার্ড নিয়ে ঘোরে, তো পুলিশের কাছে সেই দেখো ধরা তো পড়েছে লোকগুলো। আমরা এখন অব্দি তো দেশ ধ্বংস হয়ে যায়নি। এত বছর ধরে তো চলছে পাকিস্তানের চাল। এখন পাকিস্তান যেটা করছে সেটা হচ্ছে বাংলাদেশের থ্রু ভারতবর্ষকে নাস্তানাবুদ করবার চেষ্টা করছে। এই তাহলে পুরো বর্ডারে কি করছে বিএসএফ? একদম ঠিক কথা। বিএসএফ এর গাফিলতি আছেই। সেটা ছাড়া আমাদের যেমন পুরো বর্ডারে এখনো ফেন্সিং নেই। হ্যাঁ? একটা বড় পোরশন জমি পাওয়া যায়নি এখনো। সেটা নিয়ে কাজ চলছে। এবার এর মধ্যে আরেকটা গল্প আছে। দেখো এটাও তোমাকে বুঝতে হবে যে আ ২০২৪ সালের অগস্ট মাস অব্দি বাংলাদেশের সাথে আমাদের এমন সম্পর্ক ছিল যে এই জঙ্গিগুলো সব জেলের মধ্যে ছিল। এবং বাংলাদেশ গভর্নমেন্ট তখন মানে একদম কঠোর হাতে এদের দমন করেছিল। হ্যাঁ, এবং তারপরে কি হয় হট করেই ১.৫ বছরে এরা ছাড়া পায়। এই জসিমউদ্দিন রহমানি এরা সব ছাড়া পায়। উলফার যারা আগে ধরা পড়েছিল যাবজ্জীবন চাচ্ছিল ছাড়া পেয়ে যায়। তুমি যদি ভোটের প্যাটার্নটা দেখো জৈশ-এ মোহাম্মদ কেমন পুরো পশ্চিমবঙ্গের চারদিকটা ঘিরে ওরা জিতেছে। তো ওদের একটা বিরাট বলতে পারো তুমি একটা আধিপত্য এই এই ১৮ মাস ২ বছরের মধ্যে ওদের হয়ে যায়। এখনো ২ বছর হয়নি। জামাত জিতেছে মানে হ্যাঁ, জামাত পশ্চিমবঙ্গের বর্ডার পুরো, ওয়াইজ। পুরো, পুরো জামাত জিতেছে এবং তাদের একটাই এম দেখো আমাদের এম কি হয়? ধরো এখানকার তোমরা যেমন বলো মিডিয়াতে যে যে রাজ্য সরকারের পুলিশ বা রাজ্য সরকারের কোনো এজেন্সি আধার কার্ড দিচ্ছে। হ্যাঁ, মানছি। তারা কেন দিচ্ছে? তাদের একটা ছোট এম থাকে যে এরা আমাদের ভোট দেবে। রাইট? তারা ভোট ব্যাংকের স্বার্থে করছে। হ্যাঁ। এবার হয়তো কেউ বিএসএফ হয়তো কখনো, কখনো পারাপারও করে দিচ্ছে। তাদের হয়তো কোনো অর্থনৈতিক স্বার্থ থাকে। আবার অনেক সময় হয়তো ব্যক্তিগত স্বার্থ থাকলো। এবার দেশের যারা তাদের একটা স্বার্থ আছে যে দেশটাকে সামলাতে হবে। কিন্তু জামাতের একটাই স্বার্থ। তাদের এজেন্ডা ক্লিয়ার ১ম দিন থেকে। তাদের কোনো স্বার্থের সংঘাত নেই। কোনো রকমভাবে সারা পৃথিবীতে শরিয়া শাসন আনতে হবে এবং উগ্র ইসলামিক আ শাসন ব্যবস্থা জারি করতে হবে। তার জন্য ১০০ বছর লাগলে ১০০ বছর লাগুক। এবার দেখো কিভাবে কত বছর আগে ওরা ব্যান্ড ছিল। তারপরে এখন ওরা পাওয়ারে এসে গেছে। বাংলাদেশে পাওয়ারে আসেনি মানে ৭০ টাতে ওরা এসে গেছে। হ্যাঁ? তো এইরকম ভাবেই ওরা গ্রো করছে। ওদের কোনো তাড়াহুড়ো নেই। বাট একটাই লক্ষ্য যে এই। এবার কি হচ্ছে যে আমাদের যেহেতু ডেমোক্রেসিতে হট করে যেমন আমি তোমায় বলছিলাম যে একজন আমি জানলাম ধরো এই টেররিস্টটা বলল যে অমুক কাউন্সিলর বা অমুক বিডিও আমাকে আধার কার্ডটা বানিয়ে দিয়েছে। আমাদের চায়নাতে আছে। তক্ষুনি তাকে ফাঁসি দেওয়া যাবে। নর্থ কোরিয়াতে আছে। আমাদের নেই সেই সুযোগটা। সে ৪ বছর ৫ বছর ঘুরে বেড়াবে। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যে গুলি করেছে সে বলছে আমি গুলি করেছি। তাকে ফাঁসি লটকাতে ৪ বছর লেগে গেল। তাই না? তো এই এই এইগুলো হচ্ছে ডেমোক্রেসির ফাঁক-ফোকর যেখান দিয়ে এই জামাতের মতো অর্গানাইজেশন গুলো এই আনসারুল বাংলা তারা এই সুযোগটা নেয়। আইএসআই এই যে মালদায় যিনি ধরা পড়েছেন ওমর, তার মা বলছে কাজ নেই, এই সেটা একটা কি টোপ হতে পারে, আমাদের ইয়ং জেনারেশনকে টোপ দিচ্ছে? হ্যাঁ, সেটা একটা টোপ। দেখো এরা তো টাকা দেয়। এরা মগজ ধুলাই করে। জামাতের লোকেরা আমার কাছে যা খবর আছে রেগুলার এদিকে আসে, ক্লাস নেয়, চলে যায়।
তাদের কাছে কোনো অস্ত্র নেই, তারা মগজটা ধোলাই করে, তারপরে অল্প টাকা দেয়, খুব বেশি টাকাও দিতে হয় না। মানুষ যদি মোটিভেট হয়ে যায় না, তোমাদের তো তখনও জন্ম হয়নি, আমাদের ছোটবেলায় নকশাল আন্দোলন হয়েছিল, বড় বড় প্রেসিডেন্টস কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বড় বড় স্টুডেন্ট তারা রাস্তায় বেরিয়ে এসে পুলিশ মারতে শুরু করে, এবং বড় বড় বাড়ির পরিবারের ছেলেরা। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে মগজ স্যার। ধোলাই যদি হয়ে যায় তো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে এই যে আইএস করছে, এবং এই যে একাকী নেকড়ে যেটাকে বলে লোনলি, সে বাড়িতে কেউ জানে না, যেমন এর মা দেখছিলাম বলছে আমরা জানি না, বাড়িতে কেউ জানবে না, বাট সে একটা দায়িত্ব নিয়ে ফেলেছে, আমি এতগুলো লোককে ধ্বংস করব, আমার আমার তাহলে এই হবে। এই মগজ ধোলাইটা কোনো শিশু মাইন্ডকে, কিশোর মাইন্ডকে যদি করা যায়, সেটা একটা সাংঘাতিক জায়গায় যেতে পারে, সে আমি নিজে দেখেছি চোখে। আচ্ছা, আপনি এইটা তো গেল কেন্দ্র বিএসএফ আমরা নিয়ে আলোচনা করলাম তাদের ইন্টেলিজেন্স নিয়ে, কিন্তু স্যার আমাদের রাজ্যেও তো আইবিএসবি আছে, তো তারাও কি অ্যাক্টিভ নয়? অ্যাক্টিভ, এমন এমন না যে তারা অ্যাক্টিভ না, বাট আমার মনে হয় অতটা ফোকাস নেই এদেরকে ধরে ধরে হান্ট করবার জন্য। কারণ অতটা ফোকাস থাকলে তারা মনে করতো না যে এই জায়গাটাতে এরকম ভাবে বাড়ি ভাড়া নিয়ে থাকা যায়, তারা অন্য কোথাও থাকতো। এখানে তো উদ্ধার হয়, অনেকবার বোমা আজকে উদ্ধার প্রথম হয়। না তো। তুমি যদি দেখো পরপর অনেকগুলো এই এলইটি বা জেশে মোহাম্মদ ভাই এদের ধরা পড়েছে এখান থেকে ওখান থেকে। দিল্লি পুলিশ কত অ্যাক্টিভ, তারা এসে সমস্ত কিছু করে, তাহলে আমাদের পশ্চিমবাংলায় না, বাংলায় যাদের দেখো আহ, এই কেসটা হচ্ছে পোস্টারটা লেগেছিল দিল্লি পুলিশে, তাই জন্য দিল্লি পুলিশ অ্যাক্টিভ। পোস্টারটা যদি মুম্বাইতে লাগতো তাহলে মুম্বাই পুলিশ অ্যাক্টিভ হতো। হ্যাঁ, কলকাতাতে লেগেছিল, বাট সেটা আমরা জানতেই পারিনি সামহাউ। হ্যাঁ, আমার মনে হয় যে কোথাও একটা আহ, দেশের সিকিউরিটি, দেশের সুরক্ষা আর রাজনৈতিক একটা ভোট ব্যাংকের খেলার মধ্যে একটা সংঘাত আছে, এবং সেইখানে এই হ্যাঁ, বাট জেনারেলি কি হয়, রাজনৈতিক নেতারা তারা কিন্তু শর্ট টার্ম অবজেক্টিভ রাখে। শর্ট টার্ম মানে যে আমি নেক্সট ইলেকশনটা জিতবো কিনা, তাহলে আমি পাওয়ারে থাকবো। তাদের জন্য এটা থাকে না যে 50 বছর পরে কি হবে। কারণ আমি বহুবার মিডিয়াতে বলেছি যে যদি আমাদের রাজ্যটাতে কালকে বম ব্লাস্ট হতে শুরু করে, তাহলে রাষ্ট্রপতি শাসন শুরু হয়ে যাবে। তাহলে আপনাদের মধ্যে কে এমএলএ হবে আর কে এমপি থাকবে? কারণ আমি এমন অনেক রাজ্যে চাকরি করেছি যেখানে রাষ্ট্রপতি শাসন চলছে, এবং মানে চলেছে বছরের পর বছর, এবং তখন যারা এমএলএ ছিল তারা সব ঘরে বসে থাকতো, সমস্ত স্বপ্ন, বাট ওটা কেউ শুনতে চায় না, সবাই হাসে, কেউ শুনতে চায় না। এবং আমি কি বলুন তো স্যার, সবাই ক্ষমতার আগ্রাসনে থেকে ওইটা ফিলই করতে পারে না যে এই পরিস্থিতি হতে পারে। না, সেটা ছাড়াও না, বলে অনেক সময় জানো, আহ, যখন তুমি রাস্তা দিয়ে রাত্রিবেলা যাবে, এবার খরগোশ টরগোশ দেখা যায়, তারা না ওই হেডলাইটের আলো দেখলে মুখটা বালির মধ্যে লুকিয়ে দেয়, ভাবে কি যে আমি আলো দেখতে পাচ্ছি না, তাহলে ওরা আমাকে দেখতে পাচ্ছে না। ওটা তো না। আমরা এটাতে একটা অদ্ভুত দ্বিচারিতা আমাদের, যে আমরা জানি যে এখান থেকে টেরিস্টদের এম আলাদা, রাজনৈতিক এম তাদের নেই, তাদের এম হচ্ছে ধ্বংস, জেনেও আমরা এটা অ্যালাউ করছি অনেক সময়। এবার আজকে সকাল থেকেই সুপ্রিম কোর্টের রায় আপনি জানেন, এসআইআর নিয়ে বিচারপতিরা কাজ করবেন, দরকার হলে ভিন্ন রাজ্য থেকে বিচারপতি আনা হতে পারে। সেই জায়গায় আজকে কোর্টে কোর্টে বিভিন্ন কোর্টে, সেটা ব্যাংশাল কোর্ট থেকে শুরু করে বোমাতঙ্ক মেল পাঠানো হয়েছে। হঠাৎ করে এই মেল, এই চাঞ্চল্য পড়ে গেছে আদালত ও চত্বর, তারা যথেষ্ট বিচারপতিরা আতঙ্কগ্রস্ত। আচ্ছা, তুমি কি মনে করো এতে পিছিয়ে যাবে ভারত সরকার? এই 4টে মেল আসলে, 4টে মেল তো রোজ আসে এয়ারলাইন্স, এখানে বোম লাগানো আছে, ওইখানে বোম লাগানো আছে, এটাতে আরো বানচাল হবে। কারা মেল পাঠাচ্ছে তাদেরকে কেন ধরা সম্ভব না, হবে এটা না? সম্ভব না, কারণ মেল আজকাল কি হয়, ধরো আমি একটা মেল পাঠালাম তোমাকে, আমি মেলটা পাঠালাম ধরো বসে, আমি জাস্ট কথার কথা বলছি লন্ডন থেকে। আগে আইপি অ্যাড্রেস দিয়ে ঝট করে ধরা যেত এই লোকটা লন্ডনে আছে, এখন কি হয়, রুট করা যায়। তাতে কি হয়, তুমি ভাববে মেলটা এসছে মালয়েশিয়ার থেকে, বুঝতে পারলে তো, অনেক লেয়ার থাকে, ফলে ওইটা ধরা খুব চটজলদি ধরা সহজ নয়, এবং আজকাল এই কাজটাকে ডিফ্লেক্ট করাটা খুব ইজি হয়ে গেছে। বাট তুমি যদি মনে করো, বা যারা এই মেল পাঠাচ্ছে তাদের জন্য আমার স্পষ্ট বার্তা, যে ভারত সরকার, ভারতের সেনাবাহিনী, ভারতের যে পুলিশ ফোর্স আছে, তারা এই মেল দেখে ভয় ভয় এসআইআর ক্যান্সেল করে দেবে, এটা এটা মূর্খের স্বর্গ। এটা বিচারপতিদেরকে তো সাময়িক ভয় পাওয়ানো যাবে এটা। সাময়িক আরো দিলে হলে আলটিমেটলি কি হবে, পশ্চিমবঙ্গের যেদিন অবধি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, সেই টাইমটা শেষ হয়ে যাবে, তো ঘড়ির কাঁটা টাক 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 করে অটোমেটিক্যালি প্রেসিডেন্ট রুল শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপরে 6 মাস লাগুক আরো, তাতে কার লাভ হবে, সব থেকে ক্ষতিটা কার হবে সবাই জানে। তো ফলে এইভাবে এইটার একমাত্র উপায় হচ্ছে যত তাড়াতাড়ি ভাবে এটার মধ্যে দিয়ে চলে যাওয়া। মানে এই এসআইআর কাজ এটাকে ডিলে, নিষ্পত্তি হওয়া। হ্যাঁ, এটাকে ডিলে করে দরকার হলে মিলিটারি ক্যান্টনমেন্টের মধ্যে বসিয়ে এসআইআর করানো হবে। কম ক্যান্টনমেন্ট আছে নাকি
পশ্চিমবঙ্গ জুড়ে। হ্যাঁ, এইরকম ভাবে বোমা আতঙ্ক দিয়ে, এই বোমা আতঙ্ক আমরা ছোটবেলার থেকে দেখে আসছি। কটা লোক বোমা আতঙ্ক দিয়েছে আর কটা লোকে এই যে কাশ্মীর নিয়ে তো হাজার হাজার বোম ফাটতে দেখেছি আমি চোখের সামনে। কাশ্মীরে, মণিপুরে। তাতে কি হয়েছে ভারতবর্ষের? ভারতবর্ষের ফোর্স অনেক বড়। এইরকম একটা ই দিয়ে একটু মিডিয়ার কথাবার্তা হবে। তুমি ভাবছো যে আমাদের দেশের জাজেরা এত ভীতু যে তারা ঘরে ঢুকে যাবে? ও কিচ্ছু হবে না। এই এসআইআর প্রক্রিয়া নিষ্পত্তি তারা করবে। নিষ্পত্তি না করলে আরো ১ বছর লাগবে, ৬ মাস লাগবে। তো বাট ডেট তো ওইটাই। রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে। অটোমেটিক্যালি হবে, জারি হয়ে যেতে পারে না। মানে এমন না যে আমাদের প্রাইম মিনিস্টার জারি করবে। কনস্টিটিউশনের নিয়ম হচ্ছে ওই দিন অবধি যদি নতুন একজন শপথ না নেন, তাও সেটা আমি জানি না দিনটা। ৪ঠা মে, ৬ই মে আমি জানি না। তো ঘড়ির কাঁটা টক, টক করে শুরু হয়ে যাবে বাজনা রাষ্ট্রপতি শাসনের। ওটাতে কোনো এমন না রাষ্ট্রপতি শাসন মানে এমন না যে সবাইকে ধরে, ধরে কেউ মারবে। না, না। কোনো আতঙ্কবাদীর দরকার নেই। রাষ্ট্রপতি শাসন এই হবে যে কনস্টিটিউশনের একটা সিস্টেমের মধ্যে। একটা সিস্টেমের মধ্যে যে এই সিস্টেমের মধ্যে তখন গভর্নর চালাবে রাষ্ট্রপতির হয়ে এই রাজ্যটাকে। আর আইএএস অফিসাররা চালাবে, আইপিএস অফিসাররা চালাবে। এমএলএ, এমপিরা আর কোনো হ্যাঁ, নিয়ম বানাতে পারবে না তো আর। তাদের রাজ্যসভা এই বিধানসভা ক্যান্সেল হয়ে যাবে। স্যার এই যে বলা হচ্ছে যে এসআইআর এখনো যা এসছে তথ্য, প্রায় ৭৫ লক্ষ, আর ৫% কাউন্ট করলে ১ কোটি ছাড়িয়ে যেতে পারে এরকম বলা হচ্ছে। তো স্যার তাতে তো আইন শৃঙ্খলার অবনতি হবে ২৮ তারিখে লিস্ট বেরোনোর পর। কেন? কোর্টে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল তিনি দাবি করেছেন যে এই নাম বাদ গেলে, একাধিক নাম বাদ গেলে এতে কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হতে পারে রাজ্যে। না, আমি এটা মনে করি না। কারণ দেখো আইন শৃঙ্খলার অবনতি হলে তো কার লাভ সবথেকে বেশি? যারা রাষ্ট্রপতি শাসন চাইছে। আইন শৃঙ্খলার অবনতি হলে তাদের লাভ তো। তার মানে স্টেট গভর্নমেন্ট হ্যান্ডেল করতে পারছে না। তো ফলে ওইগুলো দেখুন কপিল সিব্বল কি বলেছে, কপিল সিব্বল কোটি, কোটি টাকা পান। হ্যাঁ? আমাদের রাজ্য থেকে। তো তারা তো সবসময় বলবেন কেস করুন আমরা জিতিয়ে দেব। জিততে তো পারছে না কোনো কেস সেরকম ভাবে। তো কেসগুলো তো হারছে। কারণ এটা তো হারা কেস। এসআইআর ছেড়ে দেবে সুপ্রিম কোর্ট তুমি ভাবছো? এটা তো গভর্নমেন্টের সংবিধানের ব্যাপার এটা। ওরা তো যাই হয়ে যাক, মানে করেই ছাড়বে। বলল তো আজকে পাশের রাজ্য থেকে আসবে। তখন উনি বলছেন যে ভাষা জানে না। বলছে পাশের রাজ্য তো। হয়ে যাবে। এরকম করে। মানে ঝাড়খণ্ড উড়িষ্যা তো বাংলা ভাষা ওনারা বোঝে। আমাদের বাঙালিরাও সবাই হিন্দি বলে। কি বলছো গো তুমি? হ্যাঁ, চিন্তা করো না। আমরা কি আমরা যখন দোকানে যাই, এখানে ওখানে বেড়াতে যাই, আমরা হিন্দি বলি না? এগুলো হচ্ছে একটা বাহানা এসআইআর টাকে ডিলে করবার। আমার মনে হয় না এসআইআর ডিলে করা উচিত। আর কোনো উপায় আছে এই বোম অ্যালার্ট দিলে ডিলে এসআইআর হবে? এ কম্প্রোমাইজ করা মানে তো দেশের সাথে কম্প্রোমাইজ করা। এসআইআর তো অ্যাকচুয়ালি না, মানুষের না, স্বার্থ। আমার ব্যক্তিগত মতামত। আমার মতামত তো সবার সাথে মিলবে না। আমার মতামত যে আমাদের দেশে আরো শক্ত কোনো ডকুমেন্ট হওয়া উচিত কোনো এক সময়। যেটা দেখলে 100% লোকে সিওর হয়ে যাবে এ আমার দেশবাসী। যেটা অনেক দেশে আছে। অনেক দেশে আছে। চীনে আছে। চীনের পপুলেশন দেখো কত। ঠিক আছে? একেকটা মানুষের অ্যাকাউন্টেবিলিটি আছে। আমেরিকাতে আছে। আমাদের থেকে কম পপুলেশন বাট আছে তাদের মধ্যে। তো হওয়া উচিত তো। তোমার ফিঙ্গারপ্রিন্ট একটা জায়গায় যদি লাগাও, তোমার প্রত্যেকটা কম্পিউটার স্ক্রিনে তোমার ড্রাইভিং লাইসেন্স, তোমার ভোটার কার্ড, তোমার ব্যাংক অ্যাকাউন্ট সব চলে আসা উচিত। গভর্নমেন্টের কেউ যদি চায়। তাহলে বাইরের লোকেরা এসে তাহলে কিছু করতে পারবে না।